নমস্কার। আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো। ডক্টর রায়ান বৈদ্যের লেখা ডিকলোনাইজ ইন্ডিয়া। হ্যাঁ, পুরো নামটা তো আরও লম্বা। ডিকলোনাইজ ইন্ডিয়া, রি-ইম্যাজিন আ নিউ ডেমোক্রেটিক রিপাবলিক কনস্টিটিউশন ফর ইন্ডিয়া। ঠিক, মানে শিরোনাম থেকেই বোঝা যাচ্ছে বইটা কিন্তু ভারতের সংবিধান নিয়ে একেবারে অন্যরকম একটা ভাবনা তুলে ধরছে। একটা নতুন সংবিধানের কথাই বলা হচ্ছে। একদম, শুধু কিছু ধারা বদল বা সংস্কার নয়, মানে একেবারে গোড়া ধরে প্রশ্ন তোলা হচ্ছে। লেখকের মূল বক্তব্য, আমাদের এখনকার যে সংবিধান সেটা তার ওই ঔপনিবেশিক অতীত থেকে ঠিকঠাক বেরোতেই পারেনি। হুম। আর সেই জন্যেই স্বাধীন ভারতের যে নিজস্ব ভাবনা চিন্তা, আকাঙ্ক্ষা, সেগুলো পূরণে কোথাও যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে। তাই উনি চাইছেন একটা আমূল পরিবর্তন। আচ্ছা, তার মানে আজকে আমরা এই বইটার মূল যুক্তিগুলোই একটু খুঁটিয়ে দেখব, তাই তো? মানে কেন লেখক বর্তমান সংবিধানটাকে যথেষ্ট মনে করছেন না? হ্যাঁ, আর ওই ঔপনিবেশিক প্রভাব বলতে ঠিক কি বোঝাচ্ছেন, আর তার বদলে ঠিক কি ধরনের সংবিধান চাইছেন, এ সবকিছুই তো ডক্টর বৈদ্যর বই থেকেই নেওয়া, তাই না? অবশ্যই, বইয়ের তথ্য আর বিশ্লেষণই আমাদের আলোচনার ভিত্তি। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক। তো প্রথমেই লেখক আঙুল তুলছেন সংবিধানের উৎসের দিকে, ওই ঔপনিবেশিক শিকড়ের ব্যাপারটা। ঠিক তাই, এটাই ওনার প্রধান আপত্তির জায়গা। এটা তো আমরা প্রায়ই শুনি যে আমাদের সংবিধানের অনেকটা অংশই ওই ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের ওপর ভিত্তি করে তৈরি। লেখক কি শুধু এইটুকুই বলছেন? না না, তার থেকেও বেশি। উনি বেশ জোর দিয়েই বলছেন যে ভারতের সংবিধানের প্রায় ধরুন ৯০ থেকে ৯৫% ব্রিটিশ বা পশ্চিমা মডেলের আদলে গড়া। ও, এতটা? হ্যাঁ, ১৯৩৫-এর অ্যাক্ট তো আছেই, কিন্তু তার সাথে পুরো প্রশাসনিক কাঠামো, বিচার ব্যবস্থা, অনেক কিছুতেই ওই আগের ধারাবাহিকতা রয়ে গেছে বলে উনি মনে করেন। আচ্ছা। একটা বড় উদাহরণ যেমন ধরুন ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি, যদিও এখন তো ওটা বদলে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিএনএস নিয়ে তো এখন বেশ আলোচনা চলছে। ঠিক, লেখক সেটা স্বীকার করেছেন যে বিএনএস একটা পদক্ষেপ, কিন্তু ওনার মূল পয়েন্টটা হল ওই আইপিসিটা তৈরি হয়েছিল কাদের জন্য? ব্রিটিশ রাজের প্রজাদের শাসন করার জন্য, দমন করার জন্য। হুম। একটা স্বাধীন দেশের নাগরিকদের অধিকার রক্ষার ভাবনা থেকে তো নয়। তাই উনি বলছেন, শুধু কিছু ধারা বদলালেই হবে না, একেবারে দর্শনগত জায়গা থেকেই পরিবর্তন দরকার। মানে লেখক মনে করছেন বিএনএস সেই গভীরে যেতে পারেনি? ওনার কিছুটা সংশয় আছে। মনে করছেন ওই ঔপনিবেশিক মানসিকতার ছাপটা হয়তো পুরোপুরি মোছেনি। আচ্ছা, উৎসের পর লেখক আবার সংবিধানটা যেভাবে গ্রহণ করা হয়েছিল সেই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন, বিশেষ করে ওই আমরা ভারতের জনগণ কথাটা নিয়ে। এটা তো বেশ বড়সড় প্রশ্ন। খুবই মৌলিক প্রশ্ন। লেখকের যুক্তিটা হচ্ছে যে গণপরিষদ এই সংবিধানটা তৈরি করল আর গ্রহণ করল, সেই গণপরিষদের সদস্যরা কি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিলেন? না, তা তো হননি। ওরা তো প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন। একদম। আর সেই প্রাদেশিক আইনসভা নির্বাচনেও তো ভোট দেওয়ার অধিকার সবার ছিল না। ওই সম্পত্তি, শিক্ষা, কর এইসবের ভিত্তিতে ছিল। তার মানে দেশের একটা বিরাট অংশের মানুষ, গরিব মানুষ, মহিলারা বা তথাকথিত নিম্ন বর্ণের মানুষ, এরা তো নিজেদের প্রতিনিধি নির্বাচনের সরাসরি অংশই নিতে পারেননি। ঠিক, লেখক এটাই বলতে চাইছেন। যদিও গণপরিষদে অনেক জ্ঞানীগুণী মানুষ ছিলেন, বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলেন, কিন্তু ওই নির্বাচন প্রক্রিয়ার সীমাবদ্ধতার কারণে একে পুরোপুরি জনগণের দ্বারা নির্বাচিত বলাটা একটু কঠিন। হুম। আর সবচেয়ে বড় কথা হল, দেশের সর্বোচ্চ আইন হতে চলেছে যে দলিলটা, সেটা তৈরি হওয়ার পর কোনো গণভোট বা রেফারেন্ডামও তো হয়নি, জনগণের সরাসরি মত নেওয়া হয়নি। ও আচ্ছা, সেই কারণেই উনি আমরা ভারতের জনগণ এই কথাটার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন। হ্যাঁ, কতটা আক্ষরিক অর্থে এটা সত্যি, সেই প্রশ্নটা উনি রেখেছেন। বুঝলাম। এরপর তো বইতে সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল নিয়েও কথা বলা হয়েছে। দুটো শব্দ নিয়ে বিতর্ক তুলেছেন, সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, এই জায়গাটা উনি বেশ গুরুত্ব দিয়েই লিখেছেন। মনে করিয়ে দিয়েছেন যে এই শব্দ দুটো কিন্তু মূল সংবিধানে ছিল না, যেটা ১৯৪৯-এ গৃহীত হয়েছিল। এগুলো তো পরে ঢোকানো হয়েছিল, তাই না? অনেক পরে, ১৯৭৬ সালে ৪২তম সংশোধনীর মাধ্যমে। আর তখন দেশে জরুরি অবস্থা চলছে।
লেখকের আপত্তিটা এখানে। মানে যেভাবে ঢোকানো হয়েছে সেটা নিয়ে আপত্তি। হ্যাঁ, এবং যেভাবে এটাকে এখন দেখানো হয় যেন এটা সংবিধানের একেবারে অবিচ্ছেদ্য অংশ ছিল শুরু থেকেই। লেখক বলছেন এটা ঐতিহাসিক এবং আইনি দুটো দিক থেকেই ঠিক নয়। এটা যেন পরে চাপিয়ে দেওয়া হয়েছে মূল দর্শনের ওপর। আচ্ছা, তাহলে আমরা সংবিধানের উৎস, গ্রহণ প্রক্রিয়া, প্রস্তাবনা এই দিকগুলো নিয়ে লেখকের সমালোচনাটা বুঝলাম। কিন্তু বইয়ের মূল জোরটা বোধহয় এর বাস্তব প্রয়োগ কতটা ব্যর্থ হয়েছে সেদিকে। একদম ঠিক ধরেছেন। লেখকের সবচেয়ে বড় সমালোচনাই হলো এই জায়গাটা। মানে সংবিধানে যে এত বড় বড় আদর্শের কথা বলা হলো, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বাস্তবে সেগুলোকে আমরা কতটা প্রতিষ্ঠা করতে পেরেছি? এখানেই বিষয়টা একটু জটিল হয়ে উঠছে। হ্যাঁ, বেশ জটিল এবং বিতর্কিতও বটে। যেমন ধরুন সমাজতন্ত্র, প্রস্তাবনায় শব্দটা তো আছে, কিন্তু বাস্তবে কি ছবেটা সেরকম? লেখকের মতে একেবারেই না। উনি দেখাচ্ছেন স্বাধীনতার এতগুলো বছর পরেও দেশে অর্থনৈতিক বৈষম্য অনেক বড়। সম্পদ কিছু মুষ্টিমেয় লোকের হাতে জমা হচ্ছে। হুম। অনেক সরকারি নীতি বরং বড় পুঁজির পক্ষে গেছে। এটা তো প্রস্তাবনার সমাজতান্ত্রিক আদর্শের ঠিক উল্টো ছবি। ঠিক। আর ধর্মনিরপেক্ষতে সেই আদর্শটা নিয়ে লেখক কি বলছেন? ধর্মনিরপেক্ষতা নিয়ে ওনার সমালোচনা আরও জোরালো। কয়েকটা নির্দিষ্ট পয়েন্টে উনি আঙুল তুলেছেন। যেমন ধরুন আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন রয়েছে। হ্যাঁ, আছে তো। উনার প্রশ্ন, একটা ধর্মনিরপেক্ষ দেশে কি সবার জন্য একই রকম দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড থাকা উচিত নয়? আবার অন্যদিকে দেখুন, হিন্দু মন্দির পরিচালনার ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের কথা উনি বলছেন। ওই তামিলনাড়ুর HRCE অ্যাক্টের মতো। হ্যাঁ, বা অন্য রাজ্যেও একই ধরনের আইন আছে, কিন্তু অন্য যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় তাদের উপাসনালয় বা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় রাষ্ট্রের এরকম সরাসরি নিয়ন্ত্রণ তো দেখা যায় না। এটা নিয়ে তো দীর্ঘদিনের বিতর্ক আছে ভারতে। ঠিক, লেখক সেই বিতর্কের দিকেই দৃষ্টি আকর্ষণ করছেন। উনি আবার সংবিধানের ৩০ নম্বর অনুচ্ছেদের কথাও বলেছেন, যেটা সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার দেয়। হ্যাঁ, ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘুদের। লেখকের প্রশ্ন, এই বিশেষ সুবিধাটা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জন্য নেই কেন? উনি মনে করেন এই ধরনের ব্যবস্থাগুলো রাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষ চরিত্র তাকেই প্রশ্নবিদ্ধ করে। আচ্ছা। এছাড়া উনি প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991, যেটা বলে যে 1947 সালের 15ই আগস্ট ধর্মীয় স্থানগুলোর চরিত্র যেমন ছিল তেমনই থাকবে, বাবরি মসজিদ ছাড়া। আর ওয়াকফ অ্যাক্ট 1995, যেটা ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য বিশেষ ক্ষমতা দেয়, এই আইনগুলোর কথা উল্লেখ করেছেন। ওনার বিশ্লেষণ অনুযায়ী এই আইনগুলো অনেক সময় সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা বঞ্চনার বোধ তৈরি করতে পারে, যেটা ধর্মনিরপেক্ষতার নীতির বিরোধী। ওনার মতে। হ্যাঁ, কারণ রাষ্ট্র তাহলে সব ধর্মের প্রতি সমান আচরণ করছে না বা সমান দূরত্ব বজায় রাখছে না, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে যেন ভিন্ন ভিন্ন আচরণ করা হচ্ছে। এটাই ধর্মনিরপেক্ষতার আদর্শকে দুর্বল করে দিচ্ছে বলে উনি মনে করেন। বুঝলাম। আর গণতন্ত্রের বাস্তবায়ন, সেখানে কি সমস্যা দেখছেন লেখক? গণতন্ত্র নিয়ে ওনার সমালোচনার তালিকাটা বেশ লম্বা। যেমন ধরুন নির্বাচনী ব্যবস্থা, ওই যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, যেখানে কম ভোট পেয়েও জেতা যায়। হ্যাঁ, হয়তো 30% বা তারও কম ভোট পেয়ে একজন জিতে গেলেন, মানে পেরুবানিষ্ঠ ভোটারের সমর্থনই হয়তো তার পেছনে নেই। আবার নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির ব্যবহার, এগুলোর কথাও বলেছেন। আর রাজনৈতিক পরিবারতন্ত্র, দুর্নীতি? হ্যাঁ, সেগুলো তো আছেই। এগুলো গণতন্ত্রের স্বাস্থ্য নষ্ট করছে বলে উনি মনে করেন। আচ্ছা, বাকস্বাধীনতা বা ভিন্ন মত প্রকাশের অধিকার, সেটা নিয়েও কি কিছু বলেছেন? অবশ্যই বলেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন যে রাষ্ট্রদ্রোহ আইন বা ধরুন ইউএপি এর মতো যে কঠোর আইনগুলো আছে, সেগুলোর অপব্যবহার হচ্ছে অনেক সময় ভিন্ন মতকে দমন করার জন্য। ঠিক। ওনার বক্তব্য, সরকারের সমালোচনা করা মানেই তো আর রাষ্ট্রদ্রোহিতা নয়। ঠিক। এই ধরনের আইনের প্রয়োগ আসলে গণতন্ত্রের মূল কথা, মানে ওই আলোচনা, বিতর্ক, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা, সেটাকেই তো কমিয়ে দিচ্ছে। তাহলে এই যে এতগুলো সমালোচনা, এরপর লেখক সমাধান হিসেবে কি বলছেন? শুধু সংবিধান সংশোধন নাকি আরও বড় কিছু? এখানেই বইটার আসল মোচড়। লেখক শুধু সংশোধনের কথা বলছেন না, উনি বলছেন একটা সম্পূর্ণ নতুন সংবিধান রচনা করতে হবে। পুরো নতুন? হ্যাঁ, ওনার মূল আইডিয়াটা হলো ওই যে উপনিবেশবাদের দীর্ঘদিনের প্রভাব,
সেটা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। আর ভারতের যে নিজস্ব হাজার হাজার বছরের সভ্যতা, সংস্কৃতি, মূল্যবোধ, ঐতিহ্য, তার উপর ভিত্তি করে একটা নতুন সংবিধান বানাতে হবে। ভারতীয় মূল্যবোধ বলতে উনি কোনগুলোর কথা বলছেন? একটু উদাহরণ দেবেন? উনি প্রাচীন ভারতের শাসন ব্যবস্থা, নীতি, দর্শন এগুলোর কথা বলছেন। যেমন ধরুন ধর্মর ধারণা, যেটা শুধু রিলিজিয়ান নয়, তার থেকে অনেক বড়, কর্তব্য, ন্যায়, নৈতিকতা। আচ্ছা। প্রাচীন ভারতের সভা, সমিতি, ওই যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ছিল, মনুস্মৃতি বা অর্থশাস্ত্রের মতো বই থেকে হয়তো কিছু নীতি নেওয়া যেতে পারে, অবশ্যই আজকের দিনের মতো করে বিচার করে। হুম। রাজার ধারণা, যিনি হবেন সেবক, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন, এই সব কিছুর উপর জোর দিচ্ছেন। ওনার হিসেব মতো এখনকার সংবিধানে এই ভারতীয় ভাবনার ছাপ হয়তো ৫-১০%। আর বাকি ৯০-৯৫% পশ্চিমা। হ্যাঁ, ওনার মতে তাই। এই ভারসাম্যহীনতাটাই উনি দূর করতে চাইছেন। এই যে উপনিবেশবাদ থেকে মুক্তি বা ডিকলোনাইজেশন, এই ভাবনাটাকে আরও স্পষ্ট করতে উনি কি অন্য কোনো প্রতীকী পরিবর্তনের কথাও বলেছেন? যেমন স্বাধীনতা দিবসের তারিখ নিয়ে নাকি কিছু একটা আছে? হ্যাঁ, এটা একটা বেশ ইন্টারেস্টিং প্রস্তাব। উনি মনে করেন ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমরা পূর্ণ স্বাধীনতা পাইনি, পেয়েছিলাম ডোমিনিয়ন স্ট্যাটাস, আর তার সাথে ছিল ওই ভয়াবহ দেশভাগ। হুম। তাই উনি ওই দিনটাকে ঠিক প্রকৃত স্বাধীনতা দিবস মানতে পারছেন না। ওনার প্রস্তাব হচ্ছে ১৯৪৩ সালের ৩০শে ডিসেম্বর তারিখটাকে ভারতের আসল স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হোক। 1943 কেন? কারণ ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রথমবার ভারতের জাতীয় পতাকা তুলেছিল, পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। ওহ, এটা তো ইতিহাসের একটা অন্যরকম পার্ট। ঠিক। লেখকের মতে এই তারিখ বদলের প্রস্তাবটা শুধু প্রতীকী নয়, এটা ওনার মূল যুক্তিরই একটা অংশ। মানে ভারতের আত্মপরিচয়টা ওই ঔপনিবেশিক চাপানো কাঠামো থেকে মুক্ত হওয়া দরকার। এমনকি ইতিহাসের বয়ান বা সেলিব্রেশনের দিনগুলো নিয়েও নতুন করে ভাবা উচিত। অন্য কোনো দেশ কি এরকম করেছে? হ্যাঁ, উনি উদাহরণ দিয়েছেন। কাজাখস্তান, ফিলিপিন্স এরাও নাকি পরে ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তাদের স্বাধীনতা দিবস বদলেছে। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে লেখক একেবারে আমূল পরিবর্তনের কথাই বলছেন। নতুন করে সংবিধান লেখা, এটা কি সত্যি দরকারি বা সম্ভব বলে উনি মনে করেন? উনি মনে করেন এটা শুধু সম্ভবই নয়, এটা অপরিহার্য। ওনার যুক্তি হল সংবিধান তো আর পাথরে খোদাই করা কোনো ধর্মগ্রন্থ নয় যে বদলানো যাবে না। হুম। সময় বদলায়, সমাজ বদলায়, মানুষের চাহিদা বদলায়, প্রযুক্তি বদলায়, সংবিধানকেও তো সময়ের সাথে বদলাতে হবে, তাই না? উনি তো বলছেন প্রতি ২০ বছর অন্তর সংবিধানটা পুরোটা রিভিউ করা উচিত, দরকার হলে নতুন করে লেখাও উচিত। প্রতি ২০ বছর অন্তর? হ্যাঁ, উনি ফ্রান্স, চিলি এইসব দেশের উদাহরণ দিয়েছেন যেখানে প্রয়োজনে একাধিকবার নতুন সংবিধান লেখা হয়েছে। কিন্তু আমাদের সংবিধানে তো সংশোধনের ব্যবস্থা আছে, ওই ৩৬৮ নম্বর অনুচ্ছেদে। সেটা কি যথেষ্ট নয়? লেখকের মতে যথেষ্ট নয়। উনি ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিটাকে বেশ কঠিন আর জটিল মনে করেন, বিশেষ করে কিছু মৌলিক কাঠামো সংক্রান্ত বিষয়ে। হ্যাঁ, সেটা তো ঠিক। এই অতিরিক্ত কঠোরতার ফলে অনেক সময় দরকারি পরিবর্তন আনা যায় না বা অনেক দেরি হয়ে যায়। তাই উনি এই সংশোধন প্রক্রিয়াটাকেও আরও সহজ, আরও নমনীয় করার কথা বলেছেন, যাতে সময়ের দাবি মেনে সংবিধানকে সহজে আপ টু ডেট করা যায়। বেশ ইন্টারেস্টিং। লেখক তো শুধু সমস্যা বা তত্ত্বের কথা বলেই থেমে যাননি, উনি ওনার প্রস্তাবিত নতুন সংবিধানের একটা রূপরেখাও নাকি দিয়েছেন বইতে। হ্যাঁ, এটাই সবচেয়ে আকর্ষণীয় অংশ বলা যেতে পারে। উনি বেশ কিছু কংক্রিট প্রস্তাব রেখেছেন, কিছু বেশ অভিনবও বটে। কিরকম? কয়েকটা উদাহরণ যদি দেন। যেমন ধরুন, উনি বলছেন একটা নতুন সংবিধান কমিটি বানাতে হবে, কিন্তু তার সদস্যদের পরিচয় প্রথমে গোপন রাখা হবে। গোপন রাখা হবে কেন? যাতে তারা কোনো বাইরের চাপ বা প্রভাব ছাড়া কাজ করতে পারেন। আর সদস্যদের বাছা হবে শুধু যোগ্যতার ভিত্তিতে নয়, সততা আর দেশপ্রেমের ভিত্তিতে বেশি। আচ্ছা। আর নির্বাচনী সংস্কারের কথা বলছেন, যেমন কোনো প্রার্থীকে জিততে হলে শুধু ফার্স্ট হলেই চলবে না, মোট যত ভোটার আছে তার ৫০% বেশি ভোট পেতে হবে। ৫০% বেশি? সেটা তো খুব কঠিন হতে পারে। হ্যাঁ, না হলে হয়তো সেকেন্ড রাউন্ড ভোট বা অন্য ব্যবস্থা।
আবার ধরুন নির্বাচিত প্রতিনিধি যদি ঠিকমতো কাজ না করেন তাহলে মেয়াদ শেষের আগেই তাকে সরিয়ে দেওয়ার অধিকার বা রাইট টু রিকল এই ব্যবস্থার কথা বলেছেন। রাইট টু রিকল, এটা তো অনেকদিন ধরেই আলোচনায় আছে। ঠিক, লেখকের মতে এটা জনপ্রতিনিধিদের অনেক বেশি দায়বদ্ধ করে তুলবে। আর কি আছে? ইতিহাসের সুরক্ষা, মানে সত্যি ইতিহাসকে লোকানো বা বিকৃত করাকে একটা গুরুত্বপূর্ণ ফেডারেল অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব দিয়েছেন। কারণ ওনার মতে একটা জাতি তার সঠিক ইতিহাস থেকেই শক্তি পায়, আত্মপরিচয় খুঁজে পায়। ইন্টারেস্টিং। নারী রক্ষার বিষয়টা উনি খুব গুরুত্ব দিয়েছেন। নারী নির্যাতন বন্ধ করা, তাদের সুরক্ষা নিশ্চিত করার পুরো দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের ওপর। এর জন্য আরপিএমএ বা রেপ প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন আর্মি মতো একটা বিশেষ ব্যবস্থার কথাও বলেছেন। আরপিএমএ এটা কি? মানে একটা বিশেষ বাহিনী বা সংস্থা যার একমাত্র কাজ হবে নারী রক্ষা। যদিও এটার কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, বিস্তারিত আলোচনার দরকার আছে। তা তো বটেই। আরেকটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট হল পুলিশের পুলিশ। পুলিশের পুলিশ মানে একটা সম্পূর্ণ স্বাধীন সংস্থা থাকবে যার কাজ হবে পুলিশ বিভাগ বা অন্যান্য সরকারি দফতর, অফিসার এদের কাজকর্মের ওপর নজর রাখা। দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা সেটা তদন্ত করা, ব্যবস্থা নেওয়া। অনেকটা স্বাধীন লোকপাল বা ওই চীনের জিয়ানশা ব্যবস্থার মতো। ও আচ্ছা, অনেকটা নজরদারি সংস্থা। হ্যাঁ, আর মৌলিক অধিকারের পাশাপাশি মৌলিক কর্তব্যের ওপর সমান জোর দেওয়ার কথা বলেছেন। মানে শুধু অধিকার চাইলেই হবে না, নাগরিক হিসেবে কিছু কর্তব্য পালন করতে হবে। সম্পত্তির অধিকার নিয়েও কিছু বলেছেন? হ্যাঁ, ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে আরও জোরালো সাংবিধানিক সুরক্ষা দেওয়ার প্রস্তাব করেছেন, যেটা তো ৪৪তম সংশোধনীতে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ গেছিল। আর ওই ২০ বছর অন্তর পর্যালোচনার ব্যাপারটা? হ্যাঁ, প্রতি ২০ বছর অন্তর সংবিধানটা কতটা কাজ করছে সেটা খতিয়ে দেখা এবং দরকার হলে নতুন করে লেখার জন্য একটা স্থায়ী সাংবিধানিক ব্যবস্থা তৈরি করার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবগুলো তো নিঃসন্দেহে খুবই র্যাডিক্যাল। মানে 50% ভোটের নিয়ম বা রিকল বা ইতিহাস বিকৃতিকে অপরাধ গণ্য করা, এগুলো বাস্তবায়ন করা কতটা সম্ভব বা এর ফলাফল কি হতে পারে তা নিয়ে তো অনেক প্রশ্ন উঠবে। অবশ্যই উঠবে। লেখক নিজেও হয়তো সেটা জানেন। আমার মনে হয় ওনার মূল উদ্দেশ্য একটা বড় আলোচনার সূত্রপাত করা। একটা ধাক্কা দেওয়া আর কি। হ্যাঁ, যে দেখো এভাবেও ভাবা যেতে পারে। প্রচলিত কাঠামোর বাইরে গিয়েও সমাধান খোঁজা সম্ভব এবং জরুরি। এই প্রত্যেকটা প্রস্তাব নিয়েই তো অনেক আলোচনা বিতর্ক হতে পারে। এগুলো কতটা কাজের, কি কি চ্যালেঞ্জ আসতে পারে, অপব্যবহারের ঝুঁকি কতটা, এই সব। তাহলে পুরো আলোচনাটা শোনার পর যদি ডক্টর বৈদ্যর বইয়ের মূল বার্তাটা আমরা আরেকবার সংক্ষেপে বলতে চাই, সেটা কি দাঁড়াবে? আমার মনে হয় মূল বার্তাটা এটাই। ভারতের এবার সময় হয়েছে তার ওই ঔপনিবেশিক লিগাসি বা উত্তরাধিকারকে পুরোপুরি ঝেড়ে ফেলার। শুধু অর্থনীতি বা রাজনীতিতে আত্মনির্ভর হলেই চলবে না, আদর্শগতভাবে, সাংবিধানিকভাবেও আত্মনির্ভর হতে হবে। লেখকের ডাক হল ভারতের যে নিজস্ব হাজার বছরের জ্ঞান, প্রজ্ঞা, মূল্যবোধ, তার ভিত্তিতে একটা নতুন সংবিধান তৈরি হোক, যেটা আজকের ভারতের ২১ শতাব্দীর ভারতের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, একটা সত্যিকারের ভারতীয় প্রজাতন্ত্র গড়ে তুলবে। বইটা আসলে এখনকার সিস্টেমের দিকে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। নিঃসন্দেহে বইটা আমাদের দেশের শাসন ব্যবস্থার একদম গোড়ার কথাগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে, তার সাফল্য, ব্যর্থতা, ভবিষ্যৎ সবকিছু নিয়েই। লেখকের সব যুক্তির সাথে হয়তো সবাই একমত হবেন না, হওয়ার কথাও নয়, কিন্তু আলোচনাটা খুব জরুরি। একদম। আর এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো শ্রোতাদের ভাবনার জন্য আমরা রেখে যেতে পারি, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। প্রশ্নটা হতে পারে এরকম: একটা সংবিধান কি আসলে একটা নির্দিষ্ট প্রজন্মের আকাঙ্ক্ষার দলিল, যাকে পরের প্রজন্ম আবার নতুন করে মূল্যায়ন করতে পারে, এমনকি নতুন করে লিখতেও পারে? নাকি এটা একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া কাঠামো, যার ধারাবাহিকতা, স্থিতিশীলতা সেটাই বেশি জরুরি? বাহ, দারুণ প্রশ্ন। এই দুটোর মধ্যে ভারসাম্য কোথায়, কিভাবে রক্ষা করা উচিত? ডক্টর বৈদ্যের বই কিন্তু এই মৌলিক প্রশ্নগুলোকেই আবার সামনে নিয়ে এসেছে। সত্যি ভাবার মতো বিষয়। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।